হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমে এডু ক্লাসেস। আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমি তোমাদের ক্লাস 8 এর জীবদের গঠন চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আজকে চলো পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করি। দেখো, চর্বি কোষ। প্রথমে চর্বি কোষ। দেখো, আমাদের প্রাণীদের চামড়ার নিচে বিভিন্ন ধরনের চর্বি কোষ দেখা যায়, ঠিক আছে। এইগুলো মেনলি হয় ফ্যাট সঞ্চয় করে চর্বি কোষ, ঠিক আছে। এই চর্বি কোষগুলো এই কোষগুলোতে চর্বি বা ফ্যাট জমার কারণে এই চর্বিগুলো তোমার নিউক্লিয়াস বা সাইটোপ্লাজমকে কোষের এক প্রান্তে ঠেলে সরিয়ে দেয়। তার ফলে এই কোষটা দেখতে অনেকটা আংটির মতো বলে মনে হয়। দেখো, ছবিটা দেখো। এবার দেখো, তোমার বিভিন্ন ধরনের কোষের নাম পড়বো ও তাদের আকৃতি কি ধরনের সেটা আমরা জানবো। দেখো দেখো, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা হয় আমাদের গোলাকার, আর দু পাশটা কি হয়, চ্যাপ্টা হয়, মানে দ্বি অবতল, ঠিক আছে, আর চাকতির মতো হয়। তারপর দেখো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা হয় আমাদের অনিয়তাকার, ঠিক আছে। এদের কোনো নির্দিষ্ট আকার নেই, অ্যামিবার মতো, ঠিক আছে। এদের আবার ঘনপদ দেখা যায়, ঠিক আছে। তারপর দেখো পেশিকোষ। পেশিকোষটা হয় আমাদের মাকু আকৃতির হয়। দু প্রান্তটা ছুচল হয় আর মাঝখানটা চওড়া হয়, ঠিক আছে। তারপর দেখো স্নায়ুকোষ। স্নায়ুকোষ হয় আমাদের সূত্রাকার, লম্বা আকৃতির এবং শাখা প্রশাখা যুক্ত, ঠিক আছে। তারপর দেখো মূল বা কাণ্ডের অগ্রভাগের কোষ, ঠিক আছে। মূল বা কাণ্ডের অগ্রভাগের কোষগুলো হয় গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকৃতি হয়, ঠিক আছে। তারপর দেখো জল পরিবহনকারী উদ্ভিদ কোষ। এগুলো কি হয়, মেনলি নলাকার হয়, তারপর লম্বা, ছুচলো ও প্রান্তযুক্ত হয়। এরপর দেখো, যে আমাদের চোখে দুই ধরনের কোষ থাকে উপস্থিত, একটা রড কোষ আর একটা কোন কোষ। রড কোষ কি করে, অল্প আলোয় দেখতে সাহায্য করে, আর কোন কোষ কি করে, উজ্জ্বল আলোয় দেখতে সাহায্য করে, ঠিক আছে। এবার দেখো, আমি একটা শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকার একটা তুলনামূলক আলোচনা করেছি। দেখো আকৃতি অনুযায়ী, দেখো শ্বেত রক্তকণিকার আকৃতি হচ্ছে অনিয়তাকার, আর লোহিত রক্তকণিকার আকৃতি কি হচ্ছে, গোলাকার দ্বি অবতল চাকতির মতো, ঠিক আছে। তারপর দেখো রং। শ্বেত রক্তকণিকার রং হচ্ছে বর্ণহীন বা সাদা, আর আমাদের লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের উপস্থিতি থাকার কারণে লাল রঙের হয়, ঠিক আছে। তারপর দেখো নিউক্লিয়াস। দেখো শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস উপস্থিত থাকে, স্পষ্ট একটা নিউক্লিয়াস উপস্থিত থাকে, কিন্তু তোমাদের লোহিত রক্তকণিকায় পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। তারপর দেখো জীবনকাল। দেখো, শ্বেত রক্তকণিকা 5 থেকে 21 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, ঠিক আছে। আর লোহিত রক্তকণিকা 120 দিন থাকে জীবিত, ঠিক আছে। তারপর দেখো কাজ, পরের পয়েন্ট। শ্বেত রক্তকণিকা আমাদের কি করে, দেহে রোগ প্রতিরোধে সাহায্য করে, ঠিক আছে। আর লোহিত রক্তকণিকা কি করে, পরিবহনে সাহায্য করে, মানে CO2 O2 অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিবহনে সাহায্য করে, ঠিক আছে। তারপর দেখো ক্ষণপথ। যে শ্বেত রক্তকণিকায় যে এই ফরেন এলিমেন্ট গুলো, মানে রোগের জীবাণুগুলোকে মেরে দেওয়ার জন্য এদের ক্ষণস্থায়ী পদের সৃষ্টি হয়, তার জন্য এদের ক্ষণপথ উপস্থিত, ঠিক আছে। আর লোহিত রক্তকণিকায় কোনো ক্ষণপথ দেখা যায় না, ঠিক আছে। তারপর দেখো উৎপত্তি। দেখো শ্বেত রক্তকণিকা অস্থিমজ্জা, লিম্ফ নোড, প্লীহা থেকে উৎপত্তি হয়, ঠিক আছে, উৎপত্তি হয় এর। আর লোহিত রক্তকণিকা কি, লাল অস্থিমজ্জা থেকে উৎপত্তি হয় এর। এরপর দেখো, দেখো পেশিকোষ ও স্নায়ুকোষের একটা তুলনামূলক আলোচনা। দেখো দেখো আকার অনুযায়ী, দেখো পেশিকোষ কি হচ্ছে, লম্বা তন্তুর মতো এবং মাকড় আকৃতি হয়। মাকড় আকৃতি মানে কি, এর দুই প্রান্তটা কি হয়, ছুচলো হবে, এবং মাঝখানটা কি হবে, চ্যাপ্টা হবে, ঠিক আছে। আর স্নায়ুকোষ কি, লম্বা হয়, মূল কোষ দেহটা তারার মতো হয় বা গোলাকার হয়, ঠিক আছে। তারপর এর কি হয়, বিভিন্ন ধরনের প্রবর্ধক বেরিয়ে আসে এর মূল কোষ দেহ থেকে। তারপর দেখো, যে পেশিকোষের প্রধান অংশগুলো কি কি। পেশিকোষের প্রধান অংশ হচ্ছে আমাদের সার্কোলেমা, সার্কোপ্লাজম ও মায়োফাইব্রিল, ঠিক আছে। আর আমাদের স্নায়ুকোষের প্রধান অংশগুলো কি কি, ডেনড্রন, ডেনড্রাইট, কোষদেহ ও অ্যাক্সন, ঠিক আছে। আর দেখো নিউক্লিয়াস। দেখো পেশিকোষে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে একটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, ঠিক আছে। আর স্নায়ুকোষে কি হচ্ছে, সাধারণত একটি বড় ও স্পষ্ট নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। আর দেখো কাজ। পেশিকোষের কাজ কি, সংকোচন ও প্রসারণের মাধ্যমে স্থান পরিবর্তন করা ও বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজ করে, ঠিক আছে। তারপর দেখো স্নায়ুকোষ। স্নায়ুকোষ কি করছে, বাইরের পরিবেশের সাথে জীবদের সমন্বয় সাধন করে। এরপর দেখো, কোষের আকৃতি সর্বদা সবসময় একরকম থাকে না, ঠিক আছে। বিভিন্ন তোমার কারণের কারণে কোষের আকৃতি চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো, এই ডিম্বাকার কোষে যদি ডিম্বাকার কোষটা যদি ক্যান্সারাস কোষে যদি রূপান্তর হয়ে যায়, তাহলে ওর আকৃতি গোলাকার হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো, যে বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্যে দিয়ে যখন লোহিত রক্তকণিকা যাবে, তখন সেই ব্যাসের আকৃতি অনুযায়ী লোহিত রক্তকণিকা তার আকৃতি চেঞ্জ করবে, ঠিক আছে। তারপর দেখো, যে কোষের কোষের বিভাজনের সময় আকৃতি পরিবর্তন ঘটে। যখন কোষ বিভাজিত হয় তখন কোষের আকৃতি পরিবর্তন ঘটে, ঠিক আছে। এবার দেখো,
কোষের আকার জীবের আকারের উপর নির্ভর করে না, কোষের আকার আকৃতি নির্ভর করে কোষের কাজের উপরে। যেমন ধরো যে হাতির বডি আকৃতি মানে বডি স্ট্রাকচার এদুরের থেকে বড় হলেও কিন্তু কোষের আকৃতি দুজনের উভয়ের ক্ষেত্রে কিন্তু সমান থাকবে, ঠিক আছে। বেশ, তারপর দেখো মানুষের স্নায়ু কোষের দৈর্ঘ্য সব থেকে বড় হয়, ঠিক আছে। এবার দেখো আমাদের চলে আসবো যে আমাদের কোষের আকার। দেখো অধিকাংশ কোষের আকার 5 থেকে 10 মাইক্রন হয়। এই এই হিসাবটা দেখে নাও একবার, যে 1 মিটার মানে হচ্ছে আমাদের 1000 মিলিমিটার। এই 1 মিলিমিটার মানে হচ্ছে আমাদের 1000 মাইক্রোমিটার। আর 1 মাইক্রোমিটার মানে হলো আমাদের 1000 ন্যানোমিটার, ঠিক আছে। আর 1 ন্যানোমিটার মানে হচ্ছে আমাদের 10 আর্মস্ট্রং। তাহলে বলছে অধিকাংশ কোষের আকৃতি 5 থেকে 10 মাইক্রোমিটার, মানে কত পরিমাণে ছোট হয়, ঠিক আছে। তারপর দেখো প্রাণীর দেহে যে শোষণকারী যে কোষগুলো থাকে সেগুলো হয় স্তম্ভাকার, আর যে ক্ষরণকারী যে কোষগুলো থাকে সেগুলো হয় ঘনাকার। আর তোমার প্রতিরক্ষায় মুখের ভেতরে থাকা প্রতিরক্ষায় অংশগ্রহণকারী কোষগুলো হয় মাছের আঁশের মতো হয়। এরপর দেখো প্রাণীদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্বন্ধে দেখবো আমরা। দেখো খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, অপাচ্য খাদ্য বহিষ্করণ, এটা আমাদের হয় পুষ্টি প্রক্রিয়ায়, ঠিক আছে। তারপর দেখো শ্বাসবায়ুর আদান প্রদান ও শক্তির উৎপাদন, এটা হয় আমাদের শ্বসন প্রক্রিয়ায়, ঠিক আছে। তারপর দেখো খাদ্যের সারাংশ ও শ্বাসবায়ুর পরিবহন, এটা হয় আমাদের সংবহন প্রক্রিয়ায়, ঠিক আছে। তারপর দেখো বর্জ্য পদার্থের নিষ্কাশন, এটা হচ্ছে আমাদের রেচন প্রক্রিয়া, ঠিক আছে। তারপর দেখো স্থান পরিবর্তন হচ্ছে আমাদের গমন প্রক্রিয়ায়, ঠিক আছে। তারপর দেখো উদ্দীপনায় সাড়া দেওয়া ও বাহ্যিক পরিবেশের পরিবর্তনের সাথে সাথে মানি চলা, এটা হয় আমাদের স্নায়বিক সমন্বয় দ্বারা, ঠিক আছে। তারপর দেখো সংখ্যা বৃদ্ধি ও অস্তিত্ব রক্ষা, এটা হয় জন প্রক্রিয়ায়। এরপর দেখো উদ্ভিদ কলা সম্বন্ধে দেখো, কলা তোমরা আগে জেনেছো যে কলা কাকে বলে। কোষের সমন্বয়ে কলা সৃষ্টি হয়, ঠিক আছে। এই উদ্ভিদ কলা আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ভাজক কলা যেটা বিভাজিত হতে পারে কোষগুলো, আর একটা স্থায়ী কলা যেগুলো কোষগুলো বিভাজিত হতে পারে না, ঠিক আছে। এবার ভাজক কলা সম্বন্ধে একটা সংক্ষিপ্ত বর্ণনা দেখো। অবস্থান, ভাজক কলা সাধারণত বর্ধনশীল অঞ্চলে থাকে, ঠিক আছে? যেমন ধরো মূল, কাণ্ডের অগ্রভাগে ও শীর্ষ মুকুলে ভাজক কলা দেখা যায়, ঠিক আছে উদ্ভিদের। তার বৈশিষ্ট্য দেখো যে এই ভাজক কলার কোষগুলো কি হয়, বিভাজিত হতে পারে, অপরিণত ও অপরিণত ও আকৃতিতে ছোট হয়, ঠিক আছে। এই কোষের নিউক্লিয়াস গুলো হয় সুস্পষ্ট, ঠিক আছে। আর এই কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত, তার জন্য এটা পাতলা হয়, ঠিক আছে। আর কোষগুলি হলো ঘন সন্নিবিষ্ট, ঠিক আছে। এবার দেখো ভাজক কলার কাজ, সমগ্র সমগ্র উদ্ভিদের বৃদ্ধি ঘটায় কে, ভাজক কলা, ঠিক আছে। ভাজক কলা থেকে স্থায়ী কলায় উৎপত্তি ঘটে, ঠিক আছে। এবার দেখো চলে আসি স্থায়ী কলার। স্থায়ী কলার সম্বন্ধে সংক্ষিপ্ত বর্ণনা দেখে নাও, যে স্থায়ী কলা সাধারণত মূল, কাণ্ড, পাতার বিভিন্ন অংশে স্থায়ী কলা দেখা যায়, ঠিক আছে। তারপর দেখো বৈশিষ্ট্য সম্বন্ধে দেখো, এই কোষগুলি বিভাজিত হতে পারে না স্থায়ী কলার কোষগুলি। তারপরে এগুলো নির্দিষ্ট আকারযুক্ত হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কোষগুলি সজীব বা মৃত উভয় প্রকারই হতে পারে, ঠিক আছে। আর কোষগুলিতে ভ্যাকুল থাকে, ঠিক আছে। এবার তোমার স্থায়ী কলার কাজ দেখো, স্থায়ী কলা কি করছে, উদ্ভিদদের খাদ্য তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে। আর কি করে, জল পরিবহন করে, হলো। আর যে খাদ্য উৎপন্ন হচ্ছে সে খাদ্যটা সঞ্চয় করতে সাহায্য করে, ঠিক আছে। আর উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে, ঠিক আছে, আমাদের এই স্থায়ী কলা। বেশ, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে ভিডিওটা, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।